তুমি শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা ১৯। জিহান নিজের রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। সেই সময় মেহেরিমা তার রুমে ঢুকলো। মেহেরিমা গিয়ে জিহানের পাশে বসলো। কিছু লাগবে? মেহেরিমা ভুরু কুচকে বলল, কিছু লাগা ছাড়া কি আমি আমার ছেলের রুমে আসতে পারবো না? হ্যাঁ, আসতে পারবে, তবে কোনোদিন আসনি, হুট করেই আসলে তাই জিজ্ঞেস করলাম। মেহেরিমা একটু কেশে বলল, তুই বিয়ে করবি না? জিহান কাজ করতে করতে বলল, সময় হলে অবশ্যই করব। মেহেরিমা সিরিয়াস হয়ে বলল, তো সময়টা কবে হবে শুনি? বয়স তো কম হলো না। জিহান স্বাভাবিকভাবেই বলল, মাত্র ২৯ বয়স। ২৯ বছর তোর কাছে মাত্র লাগছে? হ্যাঁ, অবশ্যই। মেহেরিমা এবার রাগান্বিত কণ্ঠে বলল, অবশ্যই না ছাই, বুড়ো হয়ে যাচ্ছিস তুই দিন দিন, মেয়ে খুঁজে পাবো না তোর জন্য আমি। জিহান একইভাবে কাজ করতে করতে বলল, তোমাকে মেয়ে খুঁজতে হবে না। খুঁজবো না মানে? আমি মা, আমার দায়িত্ব একটা লক্ষ্মী মেয়ে খুঁজে তোর সাথে বিয়ে দেওয়া। জিহান একটু বিরক্ত কণ্ঠে বলল, উফ মা, তুমি যাও তো। মেহেরিমা নড়ল না, বরং বলল, যাবো মানে? আমি সুন্দর একটা মেয়ে পেয়েছি, ওর সাথে তোর বিয়ে দেব। খুব সুন্দর দেখতে, একদম তোর সাথে দারুণ মানাবে। জিহানের যেন রাগ হচ্ছে, ও গম্ভীর মুখে বলল, তুমি যাবে এই জায়গা থেকে? তুই চিনিস ওকে, নামটা শোন। জিহান এবার জোরেই বলল, করবো না আমি বিয়ে, তুমি চলে যাও। মেহেরিমা উঠে দাঁড়িয়ে বলল, আরও বুড়ো হবি, তারপর মেয়ে পাবি না, যদি আমার পছন্দ করা মেয়েকে বিয়ে না করিস তুই। বলেই মেহেরিমা বের হয়ে গেল। তখনই দেখা হলো সিমির সাথে। মেহেরিমা সিমিকে দেখে ফিসফিস করে বলল, কি রে সিমি, জিহান তো বিয়ে করতে চায় না, কিভাবে কি হবে? সিমি আশ্বাস দিয়ে বলল, একদম চিন্তা করো না, বিয়ে হবে, তাও ওদের সম্মতিতেই। মেহেরিমা সিমির মাথায় হাত বুলিয়ে নিচে চলে যায়। সিমি এবার দরজার কাছে গিয়ে নক করে বলল, ভাইয়া আসবো? জিহান দরজার দিকে তাকিয়ে দেখে সিমি বলল, হ্যাঁ। সিমি ভেতরে ঢুকলো। জিহান বসতে বলে সিমি বসলো। কিছু বলতে যাচ্ছে কিন্তু পারছে না, অস্বস্তি লাগছে, যেটা জিহান খেয়াল করলো। কিছু বলবি? সিমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ইয়ে মানে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। জিহান সিমিকে সাহস জুগিয়ে বলল, যেভাবে বলতে চাস সেভাবেই শুরু কর। সিমি এবার একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি না ভাইয়া তুমি কেন সামুকে হুট করে বিয়ে করতে চাও, তবে ওর বিষয়ে জানা উচিত, ওর অতীত সম্পর্কে তোমার জানা উচিত, যেন পরবর্তীতে এসব শুনে তাকে ছিঁড়ে চলে না যাও। জিহান ল্যাপটপ রেখে সিমির দিকে তাকিয়ে বলল, কি অতীত? সিমি বলা ধরল, দুনিয়াতে ওর রক্তের বলতে কেউ নেই, না আছে মা, না আছে বাবা, না আছে ভাই বোন, আমরাই ওর সব। আমার আব্বুকে আব্বু মনে করে আর মাকে মা। তোমরা জানো না এইসব, তবে সত্যি কথা বলতে সামু একজন ধর্ষিতা। সিমির গলা কাঁপছে কথা বলতে, তাও থামলো না, বলতে লাগলো, ধর্ষিতা শব্দটা শুনে নিশ্চয়ই সামুকে খারাপ ভাবছো। ভাবো, সমস্যা নেই, তবে সত্যি যদি তুমি ওকে চাও, ওর অতীত সম্পর্কে শোনো। ওর বাড়ি সেই চট্টগ্রামে। এখান থেকে 10 বছর আগের কথা, যেই সময় নিশান ভাই বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। সামুরা 2 ভাই বোন। ওর একটা ভাই ছিল ছোট, 2 বছরের। ওরা একদিন ফ্যামিলির সকলে ঘুরতে যায় ঢাকার দিকে। ওর আব্বু ছিল সিআইডি অফিসার, যার দরুন অনেক শত্রু ছিল। ওদের গাড়িটাতে বোমা ফিট করে দেয়। সামুর বমি হচ্ছিল, তাই সে বাহিরে ছিল, সাথে তার আম্মুও ছিল। ওর ভাই কান্না করায় ওর আম্মু ভেতরে যায়। সামুর কাছে পানি দিয়ে আসে ওর মুখ ধুতে। বাতাসে হুট করে জোরে একটা শব্দ হলো। সামু ছিটকে পড়লো একটু দূরে। সে তাকিয়ে দেখে তার বাবা মা ভাই আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। অনেক কান্না করছে, কিন্তু পায়নি কাউকে সাহায্য হিসেবে। থামলো সিমি। কান্নারা দলা পাকিয়ে আসছে। জিহান মনোযোগ সহকারে শুনছে সবকিছু। সিমি নিজেকে সামলে নিয়ে আবার বলা শুরু করলো, ওইদিকে যারা বোম ফিট করেছিল তারা ভেবেছিল পরিবারের সবাই মারা গিয়েছে, তাই আড়াল থেকে বের হয়ে আসে। কিন্তু তাদের ভুল ধারণা, সিমি বেঁচে আছে, কান্না করছে। মাত্র 9 বছর বয়সী সামু তখন ওইখানে 2টা ছেলে ছিল। ওদের মধ্যে ওই ছোট্ট শিশুটার প্রতি তাদের লালসা হয়। দৈহিক চাহিদার বারে হামলে পড়ে সেই ছোট্ট বাচ্চাটার উপর। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে সেই নরপশুরা। এমন অবস্থা করে বেঁচে থাকার চান্স ছিল না। ওরা ভেবেছিল হয়তো মরে যাবে, তাই ওইভাবেই ফেলে চলে যায়। সিমি থামলো, কান্না করছে, বলতে পারছে না। জিহানের চোখেও পানি টলমল করছে। পুরুষ জাতি হিসেবে নিজেকেই নিজের ঘৃণা লাগছে। সিমি আবার বলল, সেই দিন আমি আর আব্বু সাথে যারা, আমরা 3জন মিলে ঘুরতে এসেছিলাম।
ওইখানে পাহাড়ের মতো ছিল, আমরা দাঁড়িয়েছিলাম আর যারা অনেক আনন্দ করছিল। হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গায় গেলাম যেখানে অনেক মানুষ ভিড় করে আছে। একটা জ্বলন্ত গাড়ি দেখা গেল। আমি আর যারা ভয় পেয়ে গেলাম, দূরে ঝোপের পাশে দাঁড়ালাম। আব্বু কি হয়েছে সেটা জানতে ওদিকে গেল। আমি আর যারা যখন ওইখানে দাঁড়িয়েছিলাম তখন শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের গোঙানির শব্দ। আমরা আরও ভয় পেয়ে গেলাম, তাও সাহস করে ঝোপের আড়ালে দেখলাম সেখানে একটা মেয়ে পড়ে আছে, গায়ে জামা কাপড় ছেঁড়া, রক্ত লেগে আছে, মুখে গলার কি অবস্থা। আমরা ভয় পেয়ে গেলাম, দৌড়ে আব্বুর কাছে গিয়ে আব্বুকে ডেকে আনলাম। আব্বুকে সব বললে আব্বু দেখেই ওকে কোলে নিয়ে আমাদের গাড়িতে ফিরে আসে। সেই জায়গা থেকে সোজা হাসপাতালে যাই। চিকিৎসা শুরু হয় ওর। টানা 2 মাস তার চিকিৎসা চলার পরে সুস্থ হয়। তবে ভয় থাকতো, আস্তে আস্তে একটু কমফোর্টেবল ফিল করলো। তারপর সে আমাদের সব কিছু খুলে বলল। তখন থেকে আব্বু সামুকে নিজের মেয়ে বলেই পরিচয় দেয়। সিমি থামলো, টি টেবিলে থাকা পানি থেকে এক গ্লাস পানি খেয়ে নিল, ওড়না দিয়ে চোখের পানি মুছে নিল। জিহানের চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল। সিমি এবার জিহানের দিকে তাকিয়ে বলল, ডিসিশন তোমার, এখন তুমি সামুকে বিয়ে করবে নাকি করবে না। ও একজন ধর্ষিতা, এটা জেনেও যদি বিয়ে করো তবে আমার পক্ষ থেকে একটাই কথা, সামু খুব ভালো মেয়ে, তোমাকে কখনো ঠকাবে না। তবে তোমাকেও কথা দিতে হবে ভাইয়া, আমার বোনটাকে কোনোদিন ঠকাবে না। সিদ্ধান্ত তোমার, এখন আমি যাচ্ছি। বলেই সিমি রুম থেকে বের হয়ে গেল। সিমি রুম থেকে যেতেই জিহান চোখ বন্ধ করে নিল। সামিয়ার অতীত শুনে বুকের ভেতরে কেমন কষ্ট হতে লাগলো। নিজেকে পুরুষ হিসেবে ঘৃণা করতে লাগলো। ভালো লাগছে না কিছুই। সে ওয়াশরুমে ঢুকে গেল, লম্বা শাওয়ার নেবে যদি একটু ভালো লাগে। এদিকে সিমি রুম থেকে বের হয়ে নিজের রুমে ঢুকে বেডে শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। ভীষণ কষ্ট হচ্ছে তার। এক সময় সামিয়ার মুখের দিকে তাকাতেই তার বুকটা হাহাকার করে ওঠে, খুব কষ্ট হয়। জিহান ভালো ছেলে, তবে তার জানা উচিত যাকে নিজের অর্ধাঙ্গিনী বানাবে তার ভালো মন্দ সবকিছু জানুক, জেনে তবেই ভালোবাসুক। তাই তো সিমি সবকিছু খুলে বলে দিল। নিশান মাত্র বাসায় ফিরল, সময় এখন রাত 9:25। রুমে ঢুকতেই শুনতে পেল সিমির কান্নার আওয়াজ। নিশান দ্রুত রুমে ঢুকে বেডে গেল। সিমিকে উবু হয়ে কান্না করতে দেখে ওকে উঠিয়ে নিজের মুখোমুখি বসালো। চোখ দুটো ফুলে উঠেছে, নাক লাল হয়ে গিয়েছে, কান্না করতে পারছে না, ফোপাচ্ছে। নিশানের বুকের ভেতর যেন হাতুড়ে পিটা করতে লাগলো। নিশান উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে তোর, এভাবে কান্না করছিস কেন? সিমি কিছুই বলছে না, চুপচাপ কান্না করছে। নিশান এবার একটু জোরেই বলল, সমস্যা কি বল, কান্না করছিস কেন, কেউ কিছু বলেছে তোকে? সিমি মাথা এপাশ ওপাশ নাড়ালো, মানে তাকে কেউ কিছুই বলেনি। নিশান ভুরু কুঁচকে বলল, তাহলে কান্না করছিস কেন? সিমি তাও চুপ রইল। নিশানের এবার রাগ হচ্ছে, মেয়ে জাত এত তেরা কেন? একটা কথার জবাব কি সোজাসুজি দেওয়া যায় না? নিশান ধমক দিয়ে বলল, তোরা মেয়ে জাত এমন কেন, তেরা তেরা ভাব সবসময়, সোজাভাবে বলতে পারিস না নাকি? নিশানের ধমক শুনে সিমি কান্না করতে করতে বলল, স্বামীর বাম পাঁজরের হাড় দিয়েই তো তাদের অর্ধাঙ্গিনীদের তৈরি করা হয়, তাই আমাকে তেরা বলার আগে 10 বার ভাবুন আপনার হাড়ের কোয়ালিটি কত ভালো। লেকচার না দিয়ে উত্তর দে, কান্না করছিস কেন? সিমি এবার সব কথা খুলে বলল, যেটা শুনে নিশানের আরও রাগ হচ্ছে। সে এবার সিমিকে নিজের কোলে বসালো। সিমির ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে গভীর একটা চুমু দিয়ে কানের কাছে মুখ দিয়ে হাসকি টেনে বলল, দ্বিতীয়বার যেন তোকে আমি কাঁদতে না দেখি। তুই কান্না করবি, তবে 2টা কারণে, আমার দেওয়ার শাস্তিতে যেই আঘাত পাবে, আর দ্বিতীয় আমার থেকে পাওয়া আমার হিংস্র উন্মাদনার ভালোবাসার আঘাত, যা তোকে জখম করবে। এই 2 বিষয় ছাড়া তুই একদম কান্না করবি না। ইস্যু আজকে লাস্ট, তুই শুধু আমার জন্যই কান্না করবি, আমার দেওয়া অত্যাচার আর আমার দেওয়া হিংস্র ভালোবাসায়। বুঝেছিস তুই আমার কথা? সিমি মাথা নাড়ল। নিশান বলল, খেয়েছিস? 2 পাশে মাথা নাড়ালো। নিশান সিমিকে কোল থেকে নামিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার আনছি। সিমি মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢোকে। নিশান নিজ থেকে প্লেটে করে সিমির জন্য পর্যাপ্ত খাবার আনে। এর মধ্যেই ফ্রেশ হয়ে বের হয়ে আসে সিমি। সিমিকে সোফায় বসিয়ে প্লেট সামনে রেখে বলল, আমি এসে যেন দেখি সব খাবার শেষ হয়ে গিয়েছে, শেষ না হলে তোর কপালে দুঃখ আছে ইস্যু। বলেই নিশান ওয়াশরুমে ঢুকে পড়ল। এদিকে সিমি নিশানের রেখে যাওয়া খাবার খেতে পারছে না, কিভাবে খাবে তাকে রেখে, তাই চুপচাপ করে বসে রইল।
10 মিনিটের ভেতর নিশান বের হয়ে এসে দেখলো সিমি এখনো খায়নি। নিশান ভুরু কুচকে বলল, খাসনি কেন এখনো? সিমি মাথা নিচু করে বলল, আপনি খেয়েছেন? নিশান সিমির কাছে এগিয়ে আসতে আসতে বলল, না। সিমি নিশানের দিকে তাকাতেই দেখে শুধু একটা টাওয়াল জড়ানো। সিমি দ্রুত চোখ নামিয়ে বিড়বিড় করল, এই বেটার এত জামা থাকতে ফকিরের মতো সবসময় খালি গায়ে বেড়ায় কেন? ছি ছি, লজ্জাকর পরিস্থিতি। নিশান ধমক দিয়ে বলল, মার খাবি আমার হাতে এখন? খাসনি কেন এখনো? আপনি খাননি তাই আমিও খাইনি। সিমি মনে করলো নিশান আবারও ধমক দেবে, কিন্তু না, উল্টে নিশান বলল, তাহলে খাইয়ে দে আমাকে। সিমি একবার প্লেটের দিকে একবার নিশানের দিকে তাকালো। নিশান এইবার ধমক দিয়ে বলল, কি হলো, কানে যায় না কথা? খাইয়ে দে। সিমি প্লেট হাতে নিয়ে লোকমা বানাতে বানাতে বিড়বিড় করলো, আমাকে কি একটু শক্ট হয়ে থাকতে দেবে নাই বেটা? শুধু ধমক দেয়। এক লোকমা নিশানের মুখে দিল। সিমির কেমন যেন একটা অনুভূতি লাগছে, লজ্জা লজ্জা। নিশান বলল, খা এবার। সিমি কোনো কথা না বলে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষ হতেই সিমি হাত ধুয়ে প্লেট রেখে দিল। নিশান একটা শর্ট প্যান্ট পরে নিল। সিমি বলল, আপনি জামা পরবেন না? না। সিমি চোখ বড় বড় করে বলল, কেন, আপনার লজ্জা লাগছে না? নিশান ভুরু কুচকে বলল, কিসের লজ্জা? এই যে আমি আছি। নিশান স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার সামনে বুঝি আপনার লজ্জা লাগবে না? লজ্জা লাগবে কেন? তুই চাইলে সব কিছু খুলে দিতে পারি। সিমি তওবা করতে করতে বলল, আস্তাগফিরুল্লাহ, মুখের লাগাম দিন দিন বেড়ে যাচ্ছে, একটু লজ্জা রাখেন। নিশান বেডে গিয়ে বসে বলল, লজ্জা নারীর ভূষণ, পুরুষদের না। পুরুষরা যদি লজ্জা করে তবে জীবনে কখনো বাপ ডাক কেউ শুনতে পাবে না। সিমি কিছু বলল না, বেশি কথা বললে আরও লজ্জাজনক কথা বলবে। নিশান সিমিকে বেডে ডাকলো। সিমি গিয়ে বেডে শুয়ে পড়লো। নিশান লাইট অফ করে দিল। সিমিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখেই ঘুমাতে বলল। সকাল 7:05। অবস্থানটা চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে। বাড়ির 3 কর্তা এখন অফিসে যাবে, কিন্তু তাদের যেতে দিচ্ছে না। জিহান আটকিয়ে রেখেছে। যদি জিজ্ঞাসা করা হয় কি জন্য, বলে একটু অপেক্ষা করতে। এই করতে করতে পুরো 10 মিনিট পার হয়ে গেল। সেখানে হাজির হলো বাড়ির 3 গিন্নি, সাথে জিহানের বাবা মা আর বাড়ির সকল বাচ্চারা। এখন শুধু সিমি আর নিশানের আসা বাকি। সবাই সোফায় বসে আছে। যারা সোফার একপাশে দাঁড়িয়ে আছে চুপ করে। তাজউদ্দিন এবার বিরক্ত কণ্ঠে বলল, সমস্যাটা কি তোমার? এভাবে কতক্ষণ বসিয়ে রাখবে? জিহান উপরের দিকে তাকালো। নিশানের আসার কোনো খোঁজ নেই, তাই সে নিজেই বলল, জাস্ট 1 মিনিট। এর মধ্যে সিঁড়ি বেয়ে নিশান নেমে এলো। নিশানকে আসতে দেখে সবাই তার দিকে তাকালো। নিশান এসে সোজা সিঙ্গেল সোফায় বসে পড়ল। সিমিও এসে যারাদের কাছে দাঁড়ালো। মেহেরিমা এবার বলল, যার অপেক্ষা করছিলে সে এসেছে, এবার তো বলো কি বলবে। জিহান নিশানের দিকে তাকালো। নিশান কিছুই বলল না। জিহান সরাসরি সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বলল, মেজো মামা, আমি আপনার মেয়ে সামিয়াকে বিয়ে করতে চাই। ভালোই ভালোই বিয়ে দিলে ভালো, বেশি তেরামো করলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। জিহানের এমন কথা শুনে বাড়ির প্রত্যেকটা মানুষ অবাক। এদিকে সামিয়া তো হকচকিয়ে উঠেছে। ও হেঁচকে তুলতে তুলতে সিমিকে ফিসফিস করে বলল, সিমি, জাবেদার ভাত আর জাবেদাকে বিয়ে না করে আমাকে কেন বিয়ে করার কথা বলছে? সিমি সামিয়ার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সব জায়গায় জাবেদা থাকে না সামু, ধৈর্য ধর। সিমির কথার মানে সামিয়া কিছুই বুঝলো না। এদিকে রুবেল বলল, জিহান, এটা কেমন ব্যবহার তোমার? জিহান ভুরু কুচকে বলল, কেমন ব্যবহার? বিয়ে করবো তাই মেয়ে চাচ্ছি। তাজউদ্দিন গম্ভীর কণ্ঠে বলল, তুমি মেয়ে চাইবে আর আমরা দেবই বা কেন? জিহান স্বাভাবিকভাবে বলল, কারণ আমি ওকে বিয়ে করতে চাই সেই জন্য। হ্যাঁ তো বিয়ে করতে চাও কেন? জিহান কপাল কুঁচকে বলল, আশ্চর্য কথাবার্তা, আপনারা বিয়ে করছেন কেন? চিরকুমার থাকতে পারতেন, নিজেদের বউ নিয়ে সব করতে পারবেন। আর আমি বিয়ে করতে গেলেই কেন বিয়ে করতে চাই সেটা বলতে হবে? অসাধারণ। জিহানের কথা শুনে সিমি বিড়বিড় করল, শালা একটাও ভালো না, দুইটার মুখের লাগাম একদম আকাশে বাতাসে উড়ে বেড়ায়। এদিকে তাজউদ্দিন সহ সবাই মুখ গম্ভীর করে নিল। মেহেরিমা রাগান্বিত কণ্ঠে বলল, এটা কেমন কথা তোমার? যেমন প্রশ্ন করেছেন সেরকমই উত্তর দিচ্ছি।
আমি সামিয়ার সাথে তোমার বিয়ে দেব না। কালকে তো তাড়িয়ে দিয়েছিলে, তাই আজকে আমার মতো ঘুরে গিয়েছে, বিয়ে দেব না। জিহান চোখ ছোট ছোট করে বলল, কবুল বলবো আমি, বিয়ে করব আমি, বাসর করব আমি, বাচ্চার বাপ হব আমি। তো আপনাদের এত সমস্যা হচ্ছে কেন? দ্রুত বিয়ে দিয়ে দিলে দ্রুত বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাবেন। জিহানের কথায় অটোমেটিকলি সবার কাশি উঠে যাচ্ছে। তাজউদ্দিন বলল, দুই ভাই মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছো নাকি? কি ভাষা তোমাদের, বিদেশের মাটিতে এইসব শিখেছো? কোনো বিয়ে টিয়ে হবে না, বেরিয়ে যাও বাড়ি থেকে। বিয়ে হবে কি হবে না সেটা আমি ডিসিশন করব বড় মামা। বিয়েটা আমি করব, আপনি না। শুধু সবাইকে বলার কথা তাই বললাম। বলে জিহান কাউকে তোয়াক্কা না করে সামিয়ার কাছে গেল। সামিয়াকে কিছু বলার আগেই সামিয়া চিৎকার দিয়ে বলল, এই মিস্টার, আমি আপনাকে বিয়ে করব না, আমার থেকে দূরে থাকুন। জিহান গম্ভীর কণ্ঠে বলল, পারমিশন চাইনি। বলেই সামিয়াকে কোলে তুলে নিল। বাড়ির সবাই অবাক হয়ে যাচ্ছে জিহানের কাজ দেখে। মেহেরিমা বলল, জিহান, ও তোমাকে বিয়ে করবে না তো জোর করে তুলে নিয়ে যাচ্ছ কেন? জিহান বাড়ি থেকে বের হতে হতে বলল, করবে না বলেই তুলে নিয়ে যাচ্ছি বিয়ে করার জন্য। বলেই জিহান চলে গেল। এদিকে সবাই শুধু চেয়ে চেয়ে দেখে গেল, কেউ কিছু বলতে পারলো না। তার আগেই লাপাত্তা। নিশান এবার উঠে দাঁড়ালো। সিমি দৌড়ে নিশানের কাছে এসে বলল, আমিও বিয়ে দেখতে যাব, আমাকে নিয়ে চলেন। নিশান কিছু না বলেই হাঁটতে লাগলো বাড়ির সদর দরজার দিকে। সিমিও গেল। মেহেরিমা রাগের মাথা ফেটে যাচ্ছে। এই যে দুইটা ছেলে, একটাও মানুষ করতে পারেননি। একজন রাতের আধারে বিয়ে করছে আর একজন দিনের আলোয়। ছি ছি। বলে সে নিজেই উঠে চলে গেলেন। রাগ কমছে না কিছুতেই। বাড়ির তিন কর্তা সহ রুবেল ওরা আর কেউ দাঁড়ালো না। এই ছেলে তাদের কথা শুনবে না, যা পারে করুক। যারা আর রাত্রি দুজনেই উপরে গেল। রুমে ঢুকে বসলো। যারা দুঃখ প্রকাশ করে বলল, ওরে রাত, সবার বিয়ে হলো, শুধু হলো না তোর আর আমার। হাই হাই, এইভাবে তুলে নিয়ে কেউ কেউ বিয়ে করতে পারে না আমাদেরকে। রাত্রি নিজেও দুঃখ প্রকাশ করে বলল, হ্যাঁ রে, কেউ তো এসে একটু হুমকি ধমকিও দিতে পারে, সাথে আমাকে একটু ধমক দিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়েটা করবে না। তা না, কেউ নেই, জীবনটাই বেদনা। হ্যাঁ রে, জীবনটাই বেদনা। ইস, কবে যে বিয়ে করব। জিহান সামিয়াকে গাড়ির ব্যাক সিটে উঠিয়ে বসালো। সামিয়াকে নিজের কোলের উপর বসিয়ে দুই হাত ধরে রেখেছে শক্ত করে। বাম হাত দিয়ে কোমর শক্ত করে ধরে আছে। সামিয়া মোচড়ামুচড়ি করতে করতে বলল, এই যাবে তার ভাতার, আমাকে কি কোলে নিচ্ছেন কেন এভাবে, নামিয়ে দেন বলছি। জিহান আরো শক্ত করে কোমর চাপ দিয়ে বলল, মিস ক্যারকারানি, বেশি তিরিং বিরিং করলে বিয়ের পর যেটা করার কথা সেটা এখনই করে ফেলবো, সো চুপচাপ বসে থাকো। সামিয়া রাগে ফুঁসতে ফুঁসতে জিহানের মুখের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে নিশান আর সিমি উঠে বসলো। সিমি একবার পেছন ঘুরে এদের অবস্থা দেখে মুখে হাত দিয়ে হাসলো, যা সামিয়ার চোখ এড়ালো না। সামিয়া দাঁতে দাঁত চেপে বলল, শালি তুই হাসছিস, তোকে যে কি করব আমি, শুধু আটকা পড়ে আছি বলে, না হলে তুই এতক্ষণে কান্না করতিস। সিমি কিছুই বলল না, চুপচাপ সামনের দিকে তাকিয়ে রইল। সামিয়া জিহানের মুখের দিকে আবারও তাকাতে জিহান বলে উঠল, বারবার এইভাবে আমাকে দেখে সিরিয়াস করো না মেয়ে, পরে সামলাতে কষ্ট হবে। জিহানের কথা শুনে সামিয়া দ্রুত চোখ নামিয়ে বিড়বিড় করলো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমার চোখের ইজ্জত আছে ভাই, তোর তো কোনো ইজ্জতই নাই। অপরদিকে জিহানের কথা শুনে সিমি ফিক করে হেসে দিল, যা দেখে নিশান ভুরু কুচকে বলল, হাসছিস কেন? সিমি কোনো মতে বলল, ভাইয়ের দিকে তাকালে নাকি সিরিয়াস হয়ে যায়, তাই হাসছি। এতে হাসার কি আছে, ঠিকই তো বলেছি। সিমি ভুরু কুচকে বলল, মানে? নিশান স্বাভাবিকভাবে বলল, তুই আমার আশেপাশে থাকলে আমি সিরিয়াস হয়ে পড়ি, তাকানোর প্রয়োজন হয় না। নিশানের কথা শুনে সিমির লজ্জা লাগছে। মানে এখনো এই বিদেশি ঘুরতে সিরিয়াস হচ্ছে? জিজ্ঞেস করবে ও নাকি না? এমন করতে করতে সিমি ধীরে ধীরে বলল, তার মানে আপনি এখনো হচ্ছেন? নিশান চোখ বন্ধ করে আবারও তাকিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিতে দিতে বলল, বললে সামলাতে পারবি না, চুপ থাক। নিশানের বলা ঘুরিয়ে পেঁচিয়ে কথা সিমি ভাবতে লাগলো। এর মধ্যে গাড়ি কাজী অফিসে এসে থামলো। নিশান নামলো গাড়ি থেকে, সিমিও দ্রুত নেমে পড়লো। জিহান সামিয়াকে কোলে নিয়েই নামলো। সামিয়া বলে উঠল, আমার পা আছে, আমি হাঁটতে পারি। দুঃখিত, আপনার পা আমি দেখতে পাইনি। সামিয়া অবাক হয়ে গেল।
পা দেখতে পারিনি মানে কি? সামিয়ার ভাবনার মধ্যে জিহান সামিয়াকে একটা চেয়ারে বসালো। একটু শান্তি অনুভব করতেই অশান্তি হাজির। চেয়ারটা একদম জিহান নিজের কাছে টেনে নিল। ধরতে গেলে সামিয়াকে নিজের কোলে বসিয়ে নিয়েছে। সিমি এটা দেখে দুঃখ প্রকাশ করে বলল, এরা কত ভালো, কি সুন্দরভাবে বিয়ে করতে আসছে, আর আমাকে চোরের মতো চুরি করে বিয়ে করতে হয়েছে, তাও থাপ্পড় মেরে মেরে। নিশানের চোখ একবার তাকালো সিমির দিকে। সিমি কিছুই বলল না। বিয়ের কাজ শুরু হলো। কাজে সবকিছু লেখার পর সামিয়াকে বলল, মা কবুল বলো। সামিয়া বেঁকে বসেছে, বলবে না। কাজে আরো 2বার বলল। বরাবরই সামিয়া চুপ। নিশান এবার নিজের প্যান্টের পেছন থেকে পিস্তল বের করে কাজের মাথায় রেখে সামিয়াকে উদ্দেশ্য করে বলল, সময় 1 মিনিট, তবে ডিসিশন গুরুত্বপূর্ণ। কবুল বললে বাঁচবে, আর না বললেই মরবে। টাইম স্টার্ট। এদিকে কাজী ভয়ে কাঁপছে, সামিয়াও কাঁপছে ভয়ে। পিস্তল দেখে সে দ্রুত বলল, কবুল 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 কবুল। নিশান বন্দুক সরিয়ে নিজের প্যান্টের পেছনে রেখে জিহানের উদ্দেশ্যে বলল, 4বার কবুল বলেছে তোর বউ, এবার তুই বল। জিহান নিজেও 3বার কবুল বলল। এইভাবে ইসলামী শরীয়তে তাদের বিয়ে শেষ। আইনভাবেও বিয়ে সম্পন্ন হলো। জিহান আবারও সামিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। বউ তো হয়ে গিয়েছে, এবার নামালে কি হয়? প্রথম দিন বউকে আলমারিতে রাখতে হয়, সেটাই করছি। জিহানের কথা শুনে সামিয়া ভেবাচাকা খেয়ে গেল। মানে কি বললো এটা? গাড়িতে উঠে বসলো। নিশান আর সিমিও বসলো। নিশান গাড়ি ঘোরালো। চৌধুরী ম্যানশনের দিকে না গিয়ে সোজা নিশানের গেস্ট হাউসের দিকে যাচ্ছে। সবাই চুপচাপ রয়েছে, কেউ কোনো কথা বলছে না। সিমি আপাতত নিশানের ভয়ে কথা বলছে না, ভুল কিছু বললে যদি গুলি করে দেয়। আর সামিয়াও ওর ইচ্ছে করছে না কিছু বলতে, তাই চুপচাপ আছে। গাড়ি চলতে লাগলো নিজ গন্তব্যের দিকে।